আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনার থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন যে আমি হচ্ছে লাস্টের যে আপনার গাইডলাইনটা ওইটা দেওয়ার চেষ্টা করব। যে আপনার হাতে আর কিছুদিন সময় আছে, এখন কিভাবে পড়বেন আপনারা, ঠিক আছে? এসএসসি 25 ব্যাচ। এখন আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাদের একটু রুটিনটা বিশ্লেষণ করতে হবে। রুটিন বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্টগুলো আপনাকে আগে আগে পড়তে হবে আর কোন সাবজেক্টগুলো একটু ভালো করে পড়তে হবে এবং কোন সাবজেক্টগুলো একটু কম পড়লেও আপাতত চলবে। এখন দেখেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে। যদিও আপনাদের সিলেবাস চেঞ্জ করা হয়েছে, আমি যে সিলেবাসটা নিয়ে এটা দেখাচ্ছি এটা হচ্ছে 19 এপ্রিল, যেটা আপনাকে চেঞ্জ করা হয়েছে না ওইটা নিয়ে, ঠিক আছে? টোটালি ওইটা আমি হচ্ছে এখানে এইভাবে রিমেক করেছি। আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন একেবারে ফ্রিতে। এখন একটা জিনিস দেখেন, ধরেন আমি একটু মুছে নিই এটা। ওয়েট, একটু মুছে নিই এটা, তাহলে আমাদের সহজ হবে। ওকে, এখন প্রথম আমাদের 10 এপ্রিল থেকে আমাদের পরীক্ষা স্টার্ট। ওকে, দেখেন এখানে 12 তোমার হচ্ছে টোটালি বাংলা প্রথম পত্রে, ঠিক আছে? বাংলা প্রথম পত্রে তোমার সময় আগে, মানে তোমার ইচ্ছা মতো পাচ্ছ। তুমি 5 দিন ধরে, মিনিমাম 5 দিন রেখে দিবা যে বাংলা পড়ার জন্য, কারণ প্রথম পরীক্ষা তো, প্রথম পরীক্ষা তোমাকে ভালো দিতেই হবে। প্রথম পরীক্ষা ভালো না দিলে তোমার পরপর প্রত্যেকটা পরীক্ষা খারাপ হবে। সাপোজ তুমি প্রথম পরীক্ষা ভালো দাওনি, এইবার তোমার কাছে মনে হবে যে আল্লাহ আমি তো A+ পেলাম না, তাহলে হয়তো আমার পরেরগুলোও খারাপ যাবে। এই চিন্তা যখন মাথায় আসবে তখন পরপরই, মানে পরবর্তী যে তোমার পরীক্ষাগুলো আছে, ইংলিশ আছে, গণিত আছে, ধর্ম আছে, আইসিটি আছে, সবগুলো পরীক্ষা খারাপ হইতে হইতে যাবে। এই জন্য আমি বলবো যে মিনিমাম প্রথম পরীক্ষার আগে মিনিমাম 5 দিন তোমাকে সময় রাখতে হবে শুধু বাংলা রিভিশন দেওয়ার জন্য। 10 বার রিভিশন দিয়ে যাও তাও ভালো, কিন্তু বাংলা একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি 80 কনফার্ম করো, যে 80+ পাবা তুমি বাংলাতে। ওকে, বাংলা ফার্স্ট পার্টে যখনই তুমি বাংলা ফার্স্ট পেপারে এরকম একটা মার্কস তুলতে পারবা, তখনই তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তোমার মনে হবে যে না, আমার দ্বারা সম্ভব, আমি চাইলেই ভালো করতে পারবো, ঠিক আছে? তখন আর তোমার সমস্যা হবে না। তার 4 দিন পরে দেখবা যে ইংরেজি পরীক্ষা, তার 4 দিন পরে তোমার ইংরেজি পরীক্ষা হবে। এইভাবে দাঁড়াও, আমি একটু এটা মুছে নিই। তোমাকে সেইগুলো আগে পড়তে হবে যেগুলোর আগে বন্ধ নাই, ঠিক আছে? এইগুলোর আগে যে বন্ধ আছে এইগুলো আমাদের আপাতত লাগবে না। ওকে, এইগুলো আমার আপাতত না হলেও হবে, সমস্যা নেই। বাট আমার যেগুলোর আগে বন্ধ নাই সেগুলো আমাকে আগে পড়তে হবে। যেমন তুমি এখানে একটা জিনিস দেখতে পারবা। ওয়েট, তুমি যদি এখানে নিচে আসো, সবগুলোর আগেই বন্ধ আছে। এখানে এখানে একটু খেয়াল করো যে তোমার নতুন যে রুটিন দেওয়া হয়েছে, তাই না? এই নতুন নতুন রুটিনে দেখবা যে আগে ছিল 22 তারিখে তোমার হচ্ছে ছিল, সরি, 20 তারিখে ছিল, 20 তারিখে ছিল তোমার গণিত পরীক্ষা। ওকে, এখন সেইটাকে করে দিয়েছে 21 তারিখে। ওটা নিয়ে আমাদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে বন্ধের দিনটা। তুমি গণিতের আগে 3 দিন বন্ধ পাচ্ছ, সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, কিন্তু একটু কাশি হয়েছে, কিছু মনে করো না। ওকে, এখানে দেখবা যে তোমার 0 দিন বন্ধ আছে ধর্মের আগে। তোমার ধর্মটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অনেকে মনে করে যে এখানে প্লাস না পাইলেও সমস্যা নেই, বাট তোমাকে তো গোল্ডেন A+ পাওয়ার টার্গেট, তাই না? তাহলে এখানে যেটার আগে বন্ধ নাই সেটাকে টার্গেট করতে হবে। যেটার আগে বন্ধ নাই সেটাকে টার্গেট করতে হবে। এখন এখন হাতে তোমার সময় আছে, এখন এইগুলোর প্রিপারেশন নিয়ে রাখো, যাতে ওই দিনে তুমি গণিত পরীক্ষা দিয়ে এসে শুধু রাতটুকু এবং দিনটুকু পড়ে তুমি হচ্ছে এই ধর্মের প্রিপারেশন নিতে পারো এবং ধর্মে 80+ মার্ক তুলতে পারো, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে এখন থেকে তোমার এই টার্গেট নিতে হবে যে 22 এপ্রিল যে পরীক্ষাটা হবে তোমার, ওইটা টার্গেট এখন থেকে হবে, প্রিপারেশনটা এখন। এখন এই যে এখন 2 দিন পড়ে নাও, তুমি ধর্ম বইটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলো এখন, সিলেবাসটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলো, তাহলে দেখবা যে আর সমস্যা হবে না। তারপর তুমি আইসিটিতে আসো, আইসিটিও সেম কথা, যে এখানেও কিন্তু 0 দিন বন্ধ, মানে তুমি ধর্ম পরীক্ষা দিয়ে এসে বিকালটা সময় পাচ্ছ এবং রাতটা সময় পাচ্ছ। এই দুইটা সময় পাওয়ার পরে দেখবা যে তোমার হচ্ছে আইসিটি পরীক্ষা পরের দিন, তাই তো? তাহলে এখানেও আমি বলবো যে আইসিটিটা এখন থেকে পড়ে নাও, কারণ ওই সময় সময় পাচ্ছ না। সুতরাং এখন যদি তোমার ভালোভাবে একটা রিভিশন দেওয়া থাকে, তুমি ওই সময় ইজিলি ভাবে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। বাট তুমি যদি এখন, তুমি যদি গণিত পড়ো, এখন যদি তুমি গণিত নিয়ে পড়ে থাকো, তোমার গণিতের আগে 3 দিন বন্ধ আছে, ইজিলি ভাবে ভালো করে প্র্যাকটিস করার সময় আছে। কিন্তু তোমার এই যে আইসিটি, ধর্ম, এইগুলো নর্মাল সাবজেক্ট মনে করলে হবে না, এইগুলোও তোমার A+ এনে দিতে পারে। সুতরাং এইগুলোকে একটু গুরুত্ব দিতে হবে, এইগুলোর আগে বন্ধ নাই। সুতরাং এখন তুমি এইগুলো পড়ে রাখতে হবে, এখন তোমাকে এইগুলো পড়তে হবে, ঠিক আছে? এখন তুমি যদি এইগুলো পড়ে রাখো, তাহলে দেখবা যে পরীক্ষার আগের দিন সহজ হচ্ছে, ঠিক আছে?
তারপরে যাদের কৃষি শিক্ষা আছে তাদের আগেও দেখবা একদিন বন্ধ আছে, একদিনও বন্ধ নেই, সরি একদিনও বন্ধ নেই, তাদের আগেও একদিনও বন্ধ নেই, সেগুলো এখন করে রাখতে হবে। অর্থাৎ আমি একটা কথা বলতে চাচ্ছি, যেগুলোর আগে বন্ধ নাই মানে বন্ধ কম, সেইগুলো এখন থেকে পড়ে রাখতে হবে। ওকে, সেগুলো যদি এখন থেকে পড়ে রাখো তাহলে বেটার হয়। এখন পোলাপান এখানে কি ভুলটা করে আমি একটু বলি তোমাদের, যে পোলাপান এখানে ভুলটা কি করে। পোলাপান এখানে ভুল করে, এই যে সাপোজ তোমার, দাঁড়াও একটু মুছে নিই, এটা এটা একটু মুছে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। পোলাপান এখানে ভুল করে যে এখানে গণিতের আগে 3 দিন বন্ধ আছে না, মনে করে যে গণিতের আগে আমি 2 দিন নিব, 2 দিনে আমি গণিত শেষ করব, আর একদিনে হয়তো আমি ধর্ম পড়লাম বা আইসিটি পড়লাম বা কৃষিকাজ যার আছে সে পড়লাম। এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় বোকামি। যে পরীক্ষার আগে যতদিন বন্ধ দিচ্ছে, যে রুটিনটা মেক করছে, তার নিশ্চয়ই মাথায় ব্রেন আছে, সে জানে যে গণিতে অনেক সিলেবাস বেশি, সুতরাং এখানে আমার একটু প্র্যাকটিস করতে সময় লাগবে বেশি। খামাকা তুমি যদি এখানে 2 দিন সময় দাও, দেখবা যে তোমার প্র্যাকটিসে ঘাটতি হয়ে গেছে। ঠিক আছে, 2 দিন সময় দিলে প্র্যাকটিসে ঘাটতি হয়ে গেছে। আরেকটা বড় কথা, যে তোমার কি হবে জানো, যখন এই যে পরীক্ষার আগে বন্ধ থাকে না, তোমার পড়তে বসতে মন চাইবে না, এই হচ্ছে আরেকটা বড় সমস্যা। এই জন্য আমি বলবো যে যে কয়দিন বন্ধ আছে তুমি অন্য সাবজেক্টে পড়তে যাও না। যে পরীক্ষার জন্য বন্ধ দিয়েছে, ধরো 4 দিন বন্ধ দিয়েছে বা 3 দিন বন্ধ দিয়েছে, একদিন বন্ধ দিয়েছে, শুধু সেই পরীক্ষার জন্য পড়ো। ঠিক আছে, অন্য কোনো পরীক্ষার জন্য পড়তে হবে না। ওই অন্য কোনো পরীক্ষার জন্য পড়তে গেলে তুমি বাস খেয়ে বসে থাকবা। ঠিক আছে, বড় ভাই হিসেবে তোমার বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম ওরকম 3-4 দিন করে বন্ধ ছিল, 2 দিন পড়ি নাই, ওই একদিন পড়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু পরে বুঝলাম যে না, এইভাবে করলে হবে না, তখন আবার নিজের কাম ব্যাক করে ভালো করে পড়াশোনা করলাম। ঠিক আছে, ওকে। এখন আমি মূলত হচ্ছে ফিজিক্স নিয়ে কথা বলবো আজকে। তোমাদের যদি অন্য সাবজেক্ট নিয়েও সেম টু সেম গাইডলাইন দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই অন্য কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই SSC 25 ব্যাচ, তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবা, কারণ ওখানে একেবারে 100% কমন সাজেশনগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, একেবারে ফ্রিতে। এখন দেখো, যে আমাদের ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্সটা দিয়েছে আমাদের কত, 27 এপ্রিল। ওকে, ফিজিক্সের আগে কিন্তু 2 দিন বন্ধ আছে, 2 দিন ইজিলিভাবে ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে এই 2 দিনে। ঠিক আছে, একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে এবং ওই প্রিপারেশন নিলে তোমার একটা ভালো রেজাল্ট আসবে। প্রথম কথা হচ্ছে, আমি এখানে আমি তো সাজেশন দেবই তোমাকে, টাইপ ভিত্তিক সাজেশন। ঠিক আছে, আমি তো তোমাকে টাইপ ভিত্তিক সাজেশন দিচ্ছি, এটা তো প্র্যাকটিস করবাই, পাশাপাশি তোমার মেন বই, ওকে, মেন যে বুক আছে এর এর বাইরে কিছুই আসবে না, মেন বইয়ের বাইরে কিছুই আসবে না। সুতরাং তোমাকে আমি যে টাইপ ভিত্তিক সাজেশনটা দিচ্ছি, সিকিউ এমসিকিউ দুইটাই একেবারে টপ নচ লেভেলে কমপ্লিট করবা। করার পরে তোমার বইটা জাস্ট রিডিং দিবা, ভালো করে বুঝে বুঝে, এতদিনে তো বুঝে ফেলেছো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ওই জিনিসগুলো তুমি হচ্ছে জাস্ট মনের মতো করে একেবারে ভালো করে রিভিশন দিবা, দেখবা যে একেবারে অল ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা কথায় আসি, তুমি যদি ফিজিক্সে ক নাম্বার আর খ নাম্বার না পারো, তাহলে কিন্তু A+ পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ তোমাকে লিখতে হবে 5টা সৃজনশীল, এখান থেকে 5 সৃজনশীলে ক খতে কয় মার্ক বলো তো, 3 মার্ক করে, তাই না? কতে 1 মার্ক, খতে 2 মার্ক, টোটাল 3 মার্ক। তাহলে 5টা সৃজনশীলে যদি 3 করে হয়, তাহলে তোমার টোটাল মার্ক আসে 15 মার্ক। ঠিক আছে, 15 মার্ক ডিপেন্ড করে তোমার এই ক খর উপর। আর তোমরা নিশ্চয়ই জানো না, আশা করি জানো না, যে হচ্ছে SSCর যে খাতাগুলো দেখা হয় ম্যাক্সিমাম এইভাবে দেখা হয়, যে তুমি এই ক খ যদি হাফ উত্তর হয়, মানে অর্ধেক উত্তর হয়েছে, ঠিক আছে, হাফ, ফুলফিল উত্তর হয়নি, তাও তুমি ফুল মার্ক পাবাই ক খতে। ঠিক আছে, বিশেষ করে ক এবং খতে। ঠিক আছে, ঘতে যদিও ফুল মার্ক দেয় না, মানে না হলে অ্যান্সারে না হলে তোমার 1 মার্ক কেটে নেয়, বাট ক খতে যদি তোমার ফুল মার্ক না হয়, কাছাকাছিও যাইতে পারো, তাহলে তোমাকে ফুল মার্ক দেওয়া হয়, এটা বোর্ড থেকে নির্দেশ। ঠিক আছে, সুতরাং তোমরা অবশ্যই আমি বলবো যে এখন থেকে এইগুলো পড়তে হবে। এই ক খ পারলে ইজিলি ভাবে তুমি ক খ কীভাবে, এবার তুমি বলবা ভাইয়া ক খ সাজেশন দেন, আমি তোমাকে বলি ক খ সাজেশন তোমার যদি আমি বলতে চাই, তাহলে ক খ সাজেশন হচ্ছে এইটা। তোমার রয়্যাল গাইড বা তোমার যে কোনো গাইড যদি থাকে, সেই গাইডের পিছনে দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ের 15টা বা 20টা করে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, ক খ এইগুলো পড়ে গেলে এর বাইরে থেকে একটাও আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। 110% তুমি কমন পাবা এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে তুমি 110% কমন পাবা। গাইডের লাস্টে বা গাইডের ফার্স্টে যেখানে দেখবে না কেন, শুধু বোর্ডের প্রশ্নগুলো, অতিরিক্ত কোনো প্রশ্ন পড়তে যাবে না, যেগুলো 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তোমার বোর্ডে আসছে, ওই প্রশ্নগুলোই যদি তুমি ক খতে একেবারে টপ নচ লেভেলে মুখস্থ করে যাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে 110% কমন পাবা। ওকে,
তাহলে ক খ নিয়ে তোমার টেনশন করার দায়িত্ব মানে কোনো কিছুই নাই তোমার, ঠিক আছে? ক খ আমি বলে দিলাম, এর মধ্যে তো তুমি পরীক্ষা দিয়ে এসে জাস্ট মিলাবা যে ভাইয়া যা বলছে তা মিলছে কিনা। ওকে, অনেকে অনেক ধরনের সাজেশন দেয়, হ্যান ত্যান হাবি যাবে, এইসব দেখার দরকার নেই। যারা ম্যাক্সিমাম সাজেশন মেক করে মানে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা এই বিভিন্ন মানে যারা পড়ায় আপনাদেরকে, তারা তাদের সাজেশনগুলো পড়া যাবে, বাট বিভিন্ন গ্রুপে দেখবেন যে আপনার সাজেশন পাওয়া যায়, এইগুলো পড়বেন না। কারণ এইগুলো নিজেরা তো আর্টসের স্টুডেন্ট, তারপরে আবার বানাইতে হয় ফিজিক্সের সাজেশন। এই হচ্ছে অনেক বড় সমস্যা। আপনারা কী করে বুঝবেন যে সেই স্টুডেন্ট হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট? আপনারা জানতেও পারবেন না। তাদের জাস্ট মানে পেজের রিচ বাড়ানোর জন্য বা গ্রুপের রিচ বাড়ানোর জন্য আপনাকে সাজেশনগুলো দিয়ে দিবে। বাট আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে পড়তেছি, সুতরাং আমরা ভালো করেই জানি যে আপনার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা জানি যে কোন জায়গায় পড়লে আপনি কমন পাবেন। সুতরাং আমরা যা বলতেছি আপনারা শুনে দেখেন, একটা পরীক্ষা যদি কমন না পড়ে তখন আপনি বললেন যে না ভাই আপনার কথা সত্য না, এই না এই। ওকে, যাক, এখন আপনাদের ক খ গেল। এইবার আমি আসি একটু গ ঘ নিয়ে আলোচনা করার জন্য, ফিজিক্সের গ ঘ। ওকে, ফিজিক্সের গ ঘ, ফিজিক্সে এ প্লাস পাওয়া সব থেকে সহজ এবং সব থেকে কঠিনও। সব থেকে যেমন সহজ তেমন কঠিন আপনার এই ফিজিক্সের এ প্লাস পাওয়া, ঠিক আছে? কেন আমি একটু বলি, ঠিক আছে? আর কারা এ প্লাস পাবে আর কারা পাবে না ফিজিক্সে, আমি সেটাও বলে দিচ্ছি। দেখেন, ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য প্রথমত কথা, আপনাকে ক খতে পারদর্শিতা অর্জন করতে হবে, ক এবং খতে। ওকে, এই দুইটাতে আপনাকে পারদর্শিতা অর্জন করতে হবে খুব ভালো করে, ঠিক আছে? করলেন আপনি, এটা ফার্স্ট স্টেপ আপনি করলেন। এবার সেকেন্ড স্টেপ কি? গ এবং ঘতে, ঠিক আছে? গ এবং ঘতে সাপোজ আপনার উত্তর, ওকে, আপনি যে উত্তর পাইছেন, ঠিক আছে, আর আপনার বন্ধুর উত্তর, ঠিক আছে, সাপোজ ধরেন আপনার উত্তর 20 আসছে একটা প্রশ্নে গতে বা ঘতে, আর আপনার বন্ধুর উত্তর আসছে 25, ঠিক আছে, 25। এখন আপনি মনে করবেন যে আমারটা কেটে ওদ্দা দাগাই দিয়ে আসি, না, এই ভুল কাজ করবেন না। আপনি আপনারটা খুব ভালোভাবে রিভিশন দিবেন এবং দেখবেন যে আপনার কোনো জায়গায় ভুল গেছে কিনা। হ্যাঁ, যদি ভুল না যায় তাহলে আরেকটা বন্ধুর কাছে শুনবেন, 2-3 বন্ধুর কাছে শুনে উত্তর কনফার্ম করে তারপরে আপনি প্রশ্নটা মানে কনফার্ম করবেন যে হ্যাঁ আপনার হয়েছে। কিন্তু হুট করে আপনি একটা উত্তর পাইলেন আর ওই উত্তরটা বসা দিয়ে চলে আসলেন, এই কাজ করবেন না। আর পরীক্ষার হলে অবশ্যই দেখাশোনার একটা সুযোগ পাবেন, হ্যাঁ, কিন্তু আপনি এই পাবেন না যে সব কিছু দেখে লেখার, এইটা পাবেন না। আপনি সাহায্য, যে আমার একটা সূত্র মনে পড়তেছে না, একটু বলে দে দোস্ত, তুই একটু বলে দে, হ্যাঁ এটা করা যাবে। বাট হ্যাঁ তুই আমাকে খাতা দেখা, এরকম মানে হবে না। বিশৃঙ্খলা স্যাররা পছন্দ করে না। সবসময় চেষ্টা করবা যে পরিবেশটা ভালো রাখার, তাহলে লাস্টের দিকে দেখবা যে 5-6 মিনিট স্যাররা একটু ছাড় দিবে তোমাকে। ওকে, আর তুমি ভালো স্টুডেন্ট হলে 5-6 মিনিটে তুমি একটা কভার আপ মানে কভার করে নিতে পারবা যেখানে যেখানে তোমার সমস্যা থাকে এইগুলা। এইবার সাপোজ তুমি একটা সৃজনশীলের গ নাম্বার পাচ্ছিস না, তুমি ওই সৃজনশীলের গ নাম্বারটা লিখবা যে গ এর উত্তর লিখে ওখানে জাস্ট ফাঁকা রেখে, ওই পৃষ্ঠাটা ফাঁকা রেখে তুমি পরের প্রশ্নে চলে যাবা। কারণ সময় অপচয় করা যাবে না, ঠিক আছে? সময় অপচয় কোনোভাবেই করা যাবে না। তোমাকে ওইটুকু ছেড়ে পরের প্রশ্ন চলে যেতে হবে। পরে এসে যখন রিভিশন দিবা বা পরে এসে তুমি যখন লিখা শেষ হবে তখন তুমি এসে ওই প্রশ্নের উত্তরটা করে দিবা। তোমার বন্ধুর থেকে সাহায্য নিয়ে হোক বা নিজে ক্যালকুলেশন করে হোক তুমি উত্তর করে দিবা। এইটা গেল আমাদের গ নাম্বারে। এবং এখানে একটা কথা বলতে চাই যে সাপোজ তোমার উত্তর 20 আসছে আর তোমার বন্ধুর উত্তর 25 আসছে। অনেকেই মনে করো পরীক্ষা দিয়ে এসে আল্লাহ উত্তর তো মিলি নাই, তাহলে তো আমাদের মার্ক দিবে না। না, বিষয়টা এরকম না, কখনোই তোমাকে 0 দিতে পারবে না। বোর্ডের নির্দেশ দেওয়া আছে যে তোমাকে ডাবল 0 দিতে পারবে না। গ এবং ঘতে, গ এবং ঘতে নির্দেশ দেওয়া আছে টিচারদেরকে যে ডাবল 0 দিতে পারবে না, তোমাকে 1 বা 2 মার্ক কম দিয়ে। সাপোজ গতে কত মার্ক বলো তো? গতে আমার 3 মার্ক, ওতে তাই না? 3 মার্ক, 3 মার্কে যদি তুমি একটু উত্তরে তোমার গড় মিল হয়, প্রশ্ন তারপরে দেওয়া আছে এগুলো সব কিছু ঠিক থাকে, তাহলে 2 এর মধ্যে তুমি 3 2 এর সরি 3 এর মধ্যে তুমি 2 পাবা। ওকে, 3 এর মধ্যে তুমি 2 পাবা। আর ঘতে কয় মার্ক বলো তো? ঘতে তোমার হচ্ছে 4 মার্ক, তাই তো? ঘতে 4 মার্ক। তুমি এখানে যদি উত্তর ভুল করো বা ক্যালকুলেশনে ভুল করো, ক্যালকুলেশন মোটামুটি ঠিক থাকে, দেওয়া আছে লেখো, সব কিছু এলিমেন্ট সুন্দর করে লেখো, হাতে লেখা ভালো থাকে, তাহলে তুমি কি পাবা? এখানে হয়তো তুমি বড়জোর 3 পেয়ে যাইতে পারো, ঠিক আছে? এখানে 3 পেয়ে দেবো উত্তর না মেলার পরেও। এই জন্য অনেকে উত্তর মেলে না, বাসায় এসে ভেঙে পড়ে, উত্তর মিলায়, এগুলো করবা না, ঠিক আছে? রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবা, কারণ একমাত্র আল্লাহই জানে যে তোমার রেজাল্ট কি হবে, তাই না? সুতরাং এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, এইবার এখানে আমি একটু ঘ নিয়ে কথা বলি। দাঁড়াও আমি একটু ঘ নিয়ে কথা বলি। তোমাদের বেশি সময় নিব না, যেহেতু লাস্ট পজিশনে এসে তোমরা অনেক পড়াশোনা করতে হচ্ছে তোমাদেরকে, আমি বেশি সময় নিব না, জাস্ট অপেক্ষা করো। ওকে, এখানে ঘ নাম্বার নিয়ে আমি একটু কথা বলি। ঘ নাম্বার দেখবা যে 1.5 পেজ বা তোমার 2 পেজ, ওকে, এর মধ্যেই হচ্ছে। ওইটা নিয়ে প্যারা নেই, কারণ সব তো ম্যাথ রিলেটেড, এই জন্য সমস্যা নেই।
এখন সেই সব অধ্যায় থেকেই তুমি হচ্ছে অ্যান্সার আগে করবা যেগুলো তুমি 100% কমন পাবা, 100%। যে তুমি ক কমন পাইছো, খ কমন পাইছো, গ কমন পাইছো এবং ঘ কমন পাইছো। তুমি একটা কথা মাথায় রাখো, যেটার ক খ তোমার কমন না সেই সৃজনশীলে তুমি হাত দিবা না প্রথম দিকে কখনোই তুমি সেই সৃজনশীলে হাত দিবা না যে সৃজনশীলে ক খ তুমি পারো না। এমনকি আমি বলবো যে তোমার 8টা সৃজনশীল পড়বে, এই 8টার মধ্যে থেকে তুমি 5টা এরকম বের করে নিবা যেগুলোর ক খ পারো, ক বাই খ আগে পারো, তারপরে গ ঘ তো তুমি পারবাই, ঠিক আছে। এরকম সৃজনশীল বের করবা যেগুলোর ক খ তো পারোই, তার সাথে গ ঘ পারো। ওকে, মানে আগে ক খ পারতে হবে, তারপরে গ ঘ। ক খ না পারলে সেই প্রশ্ন তুমি অ্যান্সার করতে যাবে না, কারণ সবার প্রথম টিচার কিন্তু তোমার ক খ দেখবে, তাই না? এই ফিজিক্সের ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সবগুলোই সেম, তোমার ক খ কিন্তু আগে দেখবে টিচার। এখন তুমি যদি ক খ না পারো তাহলে টিচার কি মনে করবে, যে না এই স্টুডেন্টটা হয়তো ফাঁকিবাজ, এই গ ঘ ওর বন্ধু তাকে দেখে লিখছে, ওর একটু মার্ক কম দিয়ে দিই, আর মার্ক কম দিলেই তুমি বাস খেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য আমি বলবো ক খ আগে লেখা ভালো করে। আরেকটা কথা, তোমরা কি জানো যে তোমাদের 1200+ মার্ক হইলে ভালো কলেজে চান্স হবে, বা 1150 মার্ক প্লাস হলে তোমার ভালো কলেজে চান্স হবে। এটা অনেকেই জানো না যে কলেজে কিন্তু তোমাকে মার্ক দেখে তোমাকে হচ্ছে নেবে। ওকে, সুতরাং মার্ক দেখে যখন নেবে এই দিকে যে তুমি কিন্তু বাস খেয়ে যাবা, কারণ সরকারি কলেজ না পাইলে কিন্তু তোমার অনেক খরচ করে পড়তে হবে, এবং সরকারি কলেজ না পাইলে তখন কি হবে জানো, তোমার বন্ধু বান্ধব হবে ওই যে হোল্ড মার্কা বন্ধু বান্ধব, তারা হচ্ছে বিড়ি সিগারেট খায়, হ্যান তার হাবি যাবি, এইসব ফালতু বন্ধু হবে, আর ফালতু বন্ধু হলে তুমি দিন দিন খারাপ হয়ে যাবা। এই জন্য তোমার টার্গেট হবে সরকারি কলেজ। সুতরাং ফিজিক্স তোমার এই মার্ক উঠাতে একটু সাহায্য করবে, কারণ ফিজিক্সে শুধু ম্যাথ, তাই না? ফিজিক্সে তার বর্ণনামূলক প্রশ্ন আসে না, তাই না? আমি যে টাইপ ভিত্তিক সাজেশনটা তোমাকে প্রোভাইড করব 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 1 থেকে 2 দিনের মধ্যে একবারে টাইপ ভিত্তিক এমসিকিউ আর সিকিউ দুইটা দিয়ে দেওয়া হবে। ওকে, এখন এই যে তোমার সাজেশনটা দেওয়া হবে এইটা যদি তুমি ক্লিয়ার করে যাও তাহলে ইজিলি ভাবে তুমি 90 আপ করতে পারবা, ইজিলি ভাবে। এটা ফ্রি সাজেশন, কোনো পেইড কিছু না যে টাকা দিতে হবে ভাইয়াকে, এরকম না। তোমরা একেবারে লাস্ট পর্যায়ে আসো, এখন তোমাদের কাছ থেকে কেন টাকা নেওয়া হবে বলো তো? বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তোমাদের কাছ থেকে এখনো লাস্ট পর্যন্ত টাকা নিচ্ছে সাজেশন বা অন্যান্য কোর্স বাবদ, বাট এটা করা উচিত না। লাস্ট পজিশনে এসে সব কিছু ফ্রি করে দেওয়া উচিত সব স্টুডেন্টের জন্য। যাই হোক, ওইটা নিয়ে প্যারা নাই। এখন বিষয় হচ্ছে যে সবসময় টার্গেট রাখতে হবে আমাদের 1200+ মার্ক উঠানোর। তাহলে 1200+ মার্ক উঠলে আপনি একটা ভালো কলেজ পাবেন, আর ভালো সরকারি কলেজ পাইলে আপনার বেতন কম লাগবে, সব কিছু কম লাগবে, ভালো পরিবেশ পাবেন, রুম ফ্যাসিলিটিস ভালো হবে, ল্যাব ফ্যাসিলিটিস ভালো হবে, সব কিছু ফ্যাসিলিটিস ভালো হবে। আপনিও যদি হচ্ছে মেসে থাকতে চান, তাদের নিজস্ব মেস থাকে, হোস্টেল থাকে, সব কিছু ফ্যাসিলিটিস ভালো হবে। এই জন্য 1200+ মার্ক তুলতে হবে, আর তুলতে গেলে আপনাকে ফিজিক্স খুব ভালো একটা অপশন। ফিজিক্সে খুব সহজেই মার্ক তোলা যায়, আবার খুব সহজে কিন্তু ফেলও করা যায়। আরেকটা কথা এখানে বলি, এখানে না বললেই নয় যে কথাটা, সেটা হচ্ছে আপনাদের অনেকে প্র্যাকটিক্যাল নিয়ে আপনাদের টানাটানি থাকে, যে ভাইয়া প্র্যাকটিক্যালে হচ্ছে মার্ক দিতে চায় না, বা এরকম এরকম স্কুলে মার্ক দেয় না, বা এরকম এরকম। সব কথার আমি উত্তর দিয়ে দিচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে, বাকিগুলোও দেবো যদি তোমাদের বাকিগুলোর হচ্ছে গাইডলাইন এরকম প্রয়োজন হয়, যে ভাই প্রত্যেকটা সাবজেক্টে এরকম একটা গাইডলাইন দেন লাস্টে, তাহলে আমি তোমাকে সেটা প্রোভাইড করতে পারবো। ওকে, দেখো প্র্যাকটিক্যাল। ওকে, প্র্যাকটিক্যালে কত মার্ক বলো তো? প্র্যাকটিক্যালে টোটাল মার্ক হচ্ছে 25 মার্ক, তাই না? প্র্যাকটিক্যালে 25 মার্ক। এখন ম্যাক্সিমাম 95% স্কুলে, ঠিক আছে, 95% স্কুলে তোমাকে এই যে প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 25 নয়তো 24 দেওয়া হবে, ঠিক আছে। 25-এর মধ্যে 25 নয়তো 24 দেবে তোমার আচার আচরণের উপর। তোমার পরীক্ষার হলে যদি তোমার আচার আচরণ ভালো হয়, তারপরে তোমার স্কুলের টিচারদের সাথে ভালো তোমার বন্ডিং থাকে, তাহলে দেখবা যে তোমার 24-এ 25 পেয়ে যাচ্ছ, মানে সরি 25-এ 24 পেয়ে যাচ্ছ, বা 23-এর নিচে একটা মার্ক দিবে না। স্কুলে হয়তো তোমাদের মজা করে বা টিচাররা একটু হিংসা করে তোমাকে 15 বা 10 দিছে, কিন্তু জীবনেও বোর্ড পরীক্ষাতে হয় তোমাকে 25 দিবে, নয়তো 24 দিবে, আর বড় জোর একান্ত যদি খারাপ পরীক্ষা দাও তাহলে তোমাকে 23 দিবে, 23-এর নিচে আসবে না, ঠিক আছে। সুতরাং প্র্যাকটিক্যাল নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, ওখানে আহামরি কিছুই না, দেখে দেখে লিখতে হয়। প্র্যাকটিক্যাল খাতা যেটা লিখছো ওইটা দেখে দেখে লিখতে হয়, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওই 25 মার্ক আমাদের কনফার্ম। আমাদের শুধু কনফার্ম করতে হবে এমসিকিউতে যে 25 মার্ক এইটা, অ্যান্ড তোমাদের সিকিউতে যে 50 মার্ক এইটা, ঠিক আছে। সিকিউতে আমাদের 50-50 রাখার টার্গেট করতে হবে। আমি যে সাজেশন দেবো ওইটা কন্টিনিউ করলে তুমি 50-50 পাবা, ঠিক আছে। আর আমি যে এমসিকিউ সাজেশন দেবো ওখান থেকে তুমি কন্টিনিউ করলে তুমি ওখানে 25-25 পাবা, বাধ্য হবে একদম, ঠিক আছে। সুতরাং আমার সাজেশনটা দয়া করে হলেও
আমি বলতেছি পড়ে যাও, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি সাজেশন দিচ্ছি। সুতরাং তুমি ওইগুলো ফ্রি সাজেশন, ওইগুলো পড়ে যাও, দেখবা যে অবশ্যই লাভ হবে। একটা সাজেশন তুমি বাংলাটায় পড়ে যাও বা অন্য সাবজেক্টে পড়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে ভাইয়ারটা কমন আসে কিনা। ঠিক আছে, যাক, এটা গেল। আর তোমার কথা হচ্ছে যে ওভারঅল আমি বলি যে তোমার যে টোটাল যে কয়টা সাবজেক্ট আছে, টোটাল সবগুলো সাবজেক্টের উপর ফোকাস করো। তার থেকে বেশি ফোকাস করো হচ্ছে ফোর সাবজেক্ট যেটা আছে তোমাদের। ফোর সাবজেক্টে এ প্লাস পাইলে তুমি শিওর থাকবা যে 95% শিওর যে তোমার এ প্লাস চলে আসবে। ঠিক আছে, ফোর সাবজেক্ট এমন একটা জিনিস, আহ, অনেকেই হচ্ছে মনে করো যে ফোর সাবজেক্টে এ প্লাস না পেলে 95% পোলাপান মনে করে কি যে ফোর সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বাট তোমার এ প্লাস আসবে না। এ প্লাস আসবে না তখন, এ প্লাস আসবে না তখন, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওই 4.83 বা 85 এরকম সামথিং একটা পয়েন্টে এসে থেমে যাবে। ঠিক আছে, এই জন্য তোমার টার্গেট রাখতে হবে ফোর সাবজেক্ট যেটা আছে ওই ফোর সাবজেক্টে সবার আগে তোমার এ প্লাস আনতে হবে। তুমি যদি 4 পয়েন্টে এ প্লাস আনতে পারো, তুমি 97% শিওর থাকে যে তোমার এ প্লাস হয়ে যাবে, টোটাল জিপিএ 5.00 হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ফোর সাবজেক্ট যেটা আছে তোমার, অনেকের বায়োলজি আছে, অনেকের হচ্ছে হায়ার ম্যাথ আছে, অনেকের কৃষি আছে, যাই থাকুক না কেন সমস্যা নেই, তোমার যদি ফোর সাবজেক্ট হিসাবে যাই থাকুক না কেন যদি সেখানে এ প্লাস নিয়ে আসতে পারো, তাহলে তোমার চোখ বন্ধ করে এখানে মানে টোটাল জিপিএ 5.00 চলে আসতে পারে। কারণ অনেক বেনিফিট আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর একটা ভিডিওতে আলোচনা করব, বাট আজকে এটুকুই বললাম যে কিভাবে প্রিপারেশন নিবা। প্রথম ক পড়বা, তারপরে খ পড়বা, তারপরে গ ঘয়ের প্রিপারেশন নিবা। আমি যে সাজেশন দিয়েছি টাইপ ভিত্তিকভাবে, ক খ কোন জায়গা থেকে পড়বা, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে তোমার গাইডের পিছনে বা গাইডের প্রথমে যেগুলো দেওয়া থাকে, শুধু গাইডের মানে বোর্ডের প্রশ্নগুলো পড়বা, কলেজ বা অন্যগুলো পড়ার দরকার নেই। এগুলো পড়লেই এনাফ, একেবারে মুখস্থ করে ফেলে দাও। তারপরে যত এমসিকিউ আছে ওইগুলো প্র্যাকটিস করো, আমার সাজেশন শিট অনুযায়ী প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছুই আসবে না। ঠিক আছে, আশা করি একটা পুরো গাইডলাইন পাইছো। আর যদি অন্য কোন সাবজেক্টের তোমার গাইডলাইন লাগবে অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে ওইটা দেওয়ার চেষ্টা করবো।